নতুন টপিক, মূল ষষ্ঠ চ্যাপ্টারের নতুন টপিক হলো মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ করার আগে আগে দেখি দ্রবণ জিনিসটা কি। দ্রবণ জিনিসটা কি? দ্রবণ বলতে বেসিক্যালি নর্মালি সাধারণত বোঝায় কোনো কিছু সংমিশ্রণ। যেহেতু আমরা এই দ্রবণ আমার কঠিন হইতে পারে, কোনো কিছুর মিশ্রণ কঠিন হইতে পারে, তরল হইতে পারে, গ্যাসীয় হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু মিশ্রণ। হ্যাঁ, এটাই হলো আমার দ্রবণ। এখন আমরা এখানে এই চ্যাপ্টারের জন্য আমাদের শুধু লাগবে কি, এতগুলা লাগবে না, আমার লাগবে তরল মানে জলীয় দ্রবণ লাগবে। জলীয় দ্রবণ, ঠিক আছে, জলীয় দ্রবণ লাগবে। এখন জলীয় মানে কি বোঝায়? জলীয় মানে জল, মানে পানি, মানে পানির দ্বারা যে দ্রবণ তৈরি হবে, পানি দিয়ে যে দ্রবণটা তৈরি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এই কঠিন গ্যাসীয় এগুলো লাগবে না। আর তরলটা মানে কি, তরল তো অনেক রকমেরই আছে, অ্যালকোহল আছে, ওটা একটা তরল, ঠিক আছে। তো এরকম আমার কিছু লাগবে না, আমার লাগবে কোনটা? জলীয় দ্রবণ মানে পানি দ্বারা যে দ্রবণ তৈরি হবে। দ্রবণ বের করার দ্রবণ বের করার একটা সূত্র আছে। দ্রবণ ইকুয়াল টু কি হবে? দ্রবণ ইকুয়াল টু হবে দ্রাবক যোগ দ্রবণ। দ্রবণ ইকুয়াল টু কি হবে? দ্রবণ ইকুয়াল কি হবে? দ্রাবক যোগ দ্রবণ, ঠিক আছে। এখন আমরা কি করব? একটা গ্লাস নিলাম, এই গ্লাসের মধ্যে পানি আছে, পানি। এই পানির মধ্যে আমরা কিছু লবণ দিলাম, লবণ ছিটাইলাম, ঠিক আছে। এই পানি আর লবণ মিশে একটা দ্রবণ তৈরি হয়ে গেল। পানি আর লবণ মিশে একটা কি তৈরি হয়ে গেল? দ্রবণ তৈরি হয়ে গেল। তাহলে এখানে কোনটা কি? দুইজন মিলে কিন্তু আমার এখানে একটা দ্রবণ তৈরি হলো। তাহলে এখানে কি দুইজন মিলে, যে দুইজন মিলে, তার মানে একজন হবে দ্রাবক, একজন হবে দ্রবক, ঠিক আছে। একজন হবে দ্রাবক, আরেকজন হবে দ্রবক। তাহলে দ্রবণ ইকুয়াল টু কি হবে? দ্রবণ ইকুয়াল টু কি? দ্রাবক যোগ দ্রবণ। দ্রবণ ইকুয়াল টু কি? আমরা যে মিশ্রণটা তৈরি করব সেটাকে বলবে দ্রবণ। আমরা এখানে কিসের মিশ্রণ তৈরি করতেছি? পানি আর কিসের? লবণের মিশ্রণ তৈরি করতেছি। ওই যে আমরা শরবত খাই না, আমরা তো শরবতও খাই। শরবতের মধ্যে কি করি? লবণ মিশাই, চিনি মিশাই, তারপরে লেবু মিশাই পানির মধ্যে, এগুলো সব কিন্তু পানির মধ্যে হয়। তো নর্মালি আমরা এত কিছু নিব না, আমরা কি নিলাম? শুধু কি নিলাম? যে লবণ আর পানি নিলাম। তাহলে পানি আর লবণ মিক্স করে আমি কি পাইলাম? একটা দ্রবণ পাইলাম। যেখানে পানিকে বলা হবে দ্রাবক, আর লবণকে বলা হবে দ্রবক। পানিকে বলা হবে কি? দ্রাবক। আর লবণকে বলা হবে দ্রবক, ঠিক আছে। পানিকে বলা হবে দ্রাবক আর লবণকে বলা হবে। এই হলো আমার সূত্র। আমরা এখনো মোলার দ্রবণ কিন্তু আমি যাই নাই, আমি এখনো মোলার দ্রবণ কিন্তু বলি নাই। মোলার দ্রবণ, দ্রবণ জিনিসটা কি আমরা এই জিনিসটা বুঝে গেছি। দ্রবণ হলো কি? দ্রাবক যোগ দ্রবক। দ্রবণ কি? আমার দুইটা জিনিসের সংমিশ্রণ, বেসিক্যালি দুইটা জিনিসের সংমিশ্রণ। তাহলে ওখানে আমার কি? দুইটা মিলে একটা দ্রবণ তৈরি হবে। তাহলে এখানে আমার কি? একটা হলো দ্রাবক, একটা হলো কি? দ্রবক। আমি যদি পানি আর লবণ একসাথে মিক্সড করি, তখন এখানে দ্রাবক কি হবে? পানি হবে দ্রাবক, আর লবণ হবে দ্রবক। পানি হবে দ্রাবক, আর লবণ হবে কি? দ্রবক, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা, এখানে বলা আছে পানিকে কি হিসাবে ব্যবহার করছে? পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে। পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্রাবক হিসেবে ব্যবহার করা হলে সেই দ্রবণকে আমরা কি বলবো? সেই দ্রবণকে বলবো জলীয় দ্রবণ। সেই দ্রবণকে আমরা কি বলবো? আমরা বলবো জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলে, ঠিক আছে। পানিকে যদি আমরা দ্রাবক হিসাবে ব্যবহার করি, তাহলে সেই দ্রবণকে আমরা কি বলবো? জলীয় দ্রবণ বলবো, ঠিক আছে। তাহলে এখন এখানে দ্রবণ আবার কি হয়? যেমন আমরা যখন ধরো শরবত খেলাম, শরবতের মধ্যে ধরো লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, তখন কেমন লাগে? একটু কড়া লাগে।
আর যদি লবণের পরিমাণটা কম হয় তাহলে সেটাকে আমরা কি বলি, সেটা একটু মোটামুটি ভালো লাগে। কম হইলে যদি আমার দ্রবের পরিমাণ, তাহলে আমার এখানে কি বুঝো, কিন্তু আমি আবার বলতেছি, শরবত খাইলাম, আমরা 1 গ্লাস শরবত খাইলাম। শরবতের মধ্যে মনে করো এক 2টা গ্লাস আছে। প্রথম গ্লাসে দেখবা কি তোমার লবণের পরিমাণটা বেশি, আর দ্বিতীয় গ্লাসে কি হবে লবণের পরিমাণটা কম, তাহলে কোনটা খাইতে ভালো লাগবে? লবণের পরিমাণটা যেখানে কম, ঠিক আছে, আর যেখানে লবণের পরিমাণটা বেশি সেখানে খাইতে কিন্তু ভালো লাগবে না। তো আমার যেখানে আমার যেই দ্রবণে দ্রবের পরিমাণ বেশি, যেই দ্রবণে, ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো এই হলো আমার প্রথম দ্রবণ আর এই হলো দ্বিতীয় দ্রবণ। আমার এখানে দ্রাবক আছে, ধরো দ্রাবক আছে 200 মিলিলিটার, এখানেও দ্রাবক আছে 200 মিলিলিটার, আর আমি এখানে দ্রবণ নিলাম কি, এক জায়গায় নিলাম কি 15 মিলিলিটার, আরেক জায়গায় নিলাম 20 মিলিলিটার। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু দ্রাবকের পরিমাণ বেশি, সরি, উভয় ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ কিন্তু সমান, দ্রবের পরিমাণে ভিন্নতা আছে। ধরো ধর 15 মিলিলিটার আমি কি নিলাম, যে কোনো কিছু নিলাম। তো আমার এখানে যেখানে দ্রবের পরিমাণ বেশি সেটাকে বলবো আমরা গাঢ় দ্রবণ, গাঢ় দ্রবণ, আর যেটা আমার দ্রবের পরিমাণ কম সেটাকে আমরা বলবো লঘু দ্রবণ। ঠিক আছে, এটা মনে রাখবো, যেখানে আমার দ্রবের পরিমাণ বেশি, দ্রাবক যোগ দ্রব, আমার দ্রাবক সেম আছে কিন্তু দ্রবের পরিমাণের ভিন্নতা আছে, তো যেটাতে দ্রবের পরিমাণ বেশি সেটা হলো গাঢ় দ্রবণ, আর যেটাতে দ্রবের পরিমাণ কম সেটাকে বলবো আমরা লঘু দ্রবণ। সেম ভাবে আমরা একটু আরেক রকমের উদাহরণ দিই, এই সেম জিনিসটাই, ধরো প্রথম দ্বিতীয়, দ্রাবক আছে আমার কত, 200 মিলিলিটার, ঠিক আছে, আর এখানেও দ্রাবক, এখানে দ্রাবক আছে কত, ধরো 250 মিলিলিটার, আর দ্রব কত, দ্রব হলো 20 মিলিলিটার, দ্রব হলো 20 মিলিলিটার। তাহলে এখন দ্রব 20 মিলিলিটার, তাইলে এখন বুঝো কোনটাকে আমরা লঘু দ্রবণ বলবো বা কোনটাকে আমরা গাঢ় দ্রবণ বলবো। তুমি শরবতের কথা চিন্তা করো, শরবতের কথাই চিন্তা করো, যে আমার এক গ্লাসে আছে 200, দুটো গ্লাসে 200, সরি, এক গ্লাসে আছে 200 মিলিলিটার পানি, এক গ্লাসে আছে 250 মিলিলিটার পানি, ওখানে আমি কিছু লবণ, সেম পরিমাণ আমি লবণ ঢাললাম, সেম পরিমাণ, তাহলে কোনটা খাইতে আমার বেশি কড়া লাগবে, যেটা কড়া লাগবে সেটাই গাঢ় দ্রবণ, যেটা কড়া লাগবে সেটাই গাঢ় দ্রবণ। কোনটা খাইতে আমার বেশি কড়া লাগবে? আমার অবশ্যই যেখানে পানির পরিমাণ কম, যেখানে দ্রাবকের পরিমাণ কম, সেইটা খাইতে আমার বেশি কড়া লাগবে। যেহেতু এখন দ্রবের পরিমাণ সেম, যেহেতু আমার দ্রবের পরিমাণ সেম, তাহলে আমার কোনটা খাইতে ইয়া লাগবে, কি বলে, একটু কড়া লাগবে? যেখানে দ্রাবকের পরিমাণ বেশি, দ্রাবকের পরিমাণ কম, যেখানে দ্রাবকের পরিমাণ কম সেটা খাইতে আমার বেশি কড়া লাগবে। তার মানে দ্রাবকের পরিমাণ কম হলে সেটা হবে কি গাঢ় দ্রবণ, আর বেশি হলে সেটা হবে কি লঘু দ্রবণ। ঠিক আছে, যদি তোমার দ্রব দিয়ে হিসাব করতে হয়, দ্রব দিয়ে, তোমার এখানে দ্রাবক, উভয় ক্ষেত্রেই দ্রাবক আমার কি সেম, তাহলে আমার হিসাব করতে হবে কি লঘু দ্রবণ নাকি গাঢ় দ্রবণ, তাহলে হিসাব করতে হবে দ্রব দিয়ে। দ্রব যেটার বেশি সেটা হবে গাঢ়, যেটার কম সেটা লঘু। আর এখানে দেখো, এখানে কিন্তু আমার দ্রব সেম, দ্রাবকের ভিন্নতা আছে, তার মানে আমার এখানে হিসাব করতে হবে দ্রাবক দিয়ে। তাহলে দ্রাবক যেখানে কম সেখানে সেই দ্রবণটা হবে গাঢ় দ্রবণ, দ্রাবক বেশি হলে সেটা হবে কি লঘু দ্রবণ। এগুলো সাইডে কিন্তু নোট করে রাখি, খাতায় যখন লিখবা এগুলো সাইডে নোট করে রাখো, বা বইয়ে রিডিং দেওয়া আছে, বইয়ের কথাগুলোই আমি কিন্তু বলে দিচ্ছি, আর কিছু না। এবার আসবো মোলার দ্রবণে। তো দ্রবণ মানে কি, দ্রাবক যোগ দ্রবণ। দ্রাবক হিসাবে কি নিব, জলীয় তরল পদার্থ আমরা এখানে কি নিলাম, পানি। যেহেতু পানি নিছি, যে দ্রবণটা তৈরি হবে সেটাকে বলবো আমরা জলীয় দ্রবণ। ঠিক আছে, আর এই জিনিসগুলো কিন্তু 1 মার্কের কোশ্চেন, এগুলোর জন্য একটু হিসাব করতে হবে। ঠিক আছে, এবার আসবো আমরা মোলার দ্রবণে। ঠিক আছে, মোলার দ্রবণটা কি সেখানে আসবে, আমি মুছা দিলাম, সময় দিলাম, মুছা দিব এখনই। ষষ্ঠ অধ্যায়। কিছু বলতেছো নাকি? স্যার বলতেছি এটা কি 6 নম্বর অধ্যায়? হ্যাঁ হ্যাঁ, কেন তোমার কি হয়েছে, হয়ে গেছে 6 নম্বর অধ্যায়? না স্যার হয় নাই, মানে
আমি তো লেটে জয়েন করেছি স্যার, তাই বুঝতে পারতেছি না এটা না না, কোথায়। আগের দিনের একটা ক্লাস তো আছে, ওটা কিন্তু ইয়ারে দিয়ে দিছি তো, বুঝতে পারছো? স্যার, আগের 5 দিনের, নম্বর অধ্যায়ের যে মানে লাস্টের যে ক্লাসগুলো হয়েছে স্যার, ওইগুলো রেকর্ডটা দিয়ে দিলে ভালো হয় স্যার, আমি তো ক্লাসটা করতে পারি নাই। ও আচ্ছা, আমি এটা এখন আপলোড করি নাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যেহেতু এটা শুরু হয়েছে, তুমি আগে এটা শেষ, এই চ্যাপ্টারটা শেষ করো, তারপরে পাঠ্য বলে যাবা, ঠিক আছে? ওকে স্যার। এটা যেহেতু শুরু হয়েছে, এটা শেষ করবা, একসাথে দুইটা করো না, কেমিস্ট্রি। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো আমার দ্রবণ, দ্রাবক, দ্রব, ঠিক আছে? এগুলো 1 মার্কের জন্য একটু ভালো করে দেখতে হবে। যেমন এগুলাই একটা উদাহরণ দিয়ে দিতে পারে, দ্রাবকের পরিমাণ ভিন্নতা, তার মানে দ্রাবক দিয়ে হিসাব করতে হবে, দ্রাবক দিয়ে হিসাব করলে যেখানে কম সেটাই গাঢ় দ্রবণ। যদি দ্রব দিয়ে হিসাব করতে হয়, তাহলে যেখানে বেশি সেটাই হলো গাঢ় দ্রবণ, আর অপরটা হবে কি লঘু দ্রবণ, শেষ। এবার আসো মোলার দ্রবণ। মোলার দ্রবণ কাকে বলে? একটা দ্রবণ তৈরি হবে, কি বলছে, 1 লিটার দ্রবণ, 1 লিটার দ্রবণ। দ্রবণ মানে কি, এখানে দ্রাবক আর দ্রাবক আর দ্রব থাকবে, এটা আমি আলাদাভাবে লেখা দিলাম। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, ডুবা থাকে, মিশ্রিত থাকে, তবে ওই দ্রবণকে কি বলে? মোলার দ্রবণ। মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে। 1 মোলার দ্রবণ, বুঝছো? কিন্তু কি বলছে? 1 মোলার দ্রবণ। যদি আমি সেম ভাবে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকবে, তাহলে ওটাকে কি বলবে? 1 মোলার দ্রবণ। যদি 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যদি 1 লিটার দ্রবণে 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে ওটাকে কি বলবে তখন? 2 মোলার দ্রবণ, ঠিক আছে? মাথায় রেখো। যদি 1 লিটার দ্রবণে 3 মোল দ্রব দ্রবীভূত থাকে, ওটাকে কি বলবে? 3 মোলার দ্রবণ। বেসিক হলো কি 1 লিটার দ্রবণে, ঠিক আছে? আমরা 1 লিটার দ্রবণ দিয়ে আমরা সংখ্যাটা বুঝি। বেসিক হলো কি আমার 1 লিটার দ্রবণ। আচ্ছা, আর এই যে কত মোল দ্রব দ্রবীভূত আছে, কত মোল দ্রব দ্রবীভূত আছে, মনে রাখো দুইটার সংখ্যা কিন্তু একই সাথে আসছে। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে বলে 1 মোলার দ্রবণ। 2 মোল থাকলে 2 মোলার দ্রবণ। আর এখানে যদি সংখ্যাটা এমন হয় যে কত মোলার, কত মোল দ্রব দ্রবীভূত আছে, দ্রবীভূত আছে, তাকে মোলারিটি বলে। কি বলে? মোলারিটি। কত মোল দ্রব দ্রবীভূত আছে তাকে মোলারিটি বলে। তার মানে যদি কোনো দ্রবে 1 লিটার দ্রবণে যদি 2 মোলার দ্রবণ দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের মোলারিটি কত হবে? 2। ওই দ্রবণের মোলারিটি কত হবে? 2। বুঝতে পারছো? ঠিক আছে। যদি যদি কত মোল, এই সংখ্যাটার মধ্যে কিন্তু ইয়া হলো না। 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ বলে, ঠিক আছে? 2 মোল দ্রব দ্রবীভূত থাকবে, তাকে কি বলে? 2 মোলার দ্রবণ। এখন আমার আসছে কি, আমার এখন সংজ্ঞাটা কি আসবে? মোলারিটি। মোলারিটি কি? ওইটাই, ওই একই জিনিস। কত মোল দ্রব, এখানে শুধু লিখতে কি কত মোল, যতটুকু আছে সেটাই হলো ওই দ্রবণের মোলারিটি। বুঝতে পারছো? যতটুকু আছে সেটাই হলো ওই দ্রবণের মোলারিটি। মোলার দ্রবণ হয়েছে, কিন্তু মোলারিটি কত, মানে যতটুকু দ্রব দ্রবীভূত আছে। যদি আমার 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, মোলারিটি হবে 1। যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, মোলারিটি হবে 2। যদি আমার 0.05, যদি আমার এখানে কত 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে কি বলবে? তাকে বলবে হলো ঠিক আছে, ধরো দেখি, যদি আমার 0.5 মোল দ্রব দ্রবীভূত আছে, আচ্ছা 0.5 মোল দ্রব দ্রবীভূত, তাইলে এই দ্রবণের মোলারিটি কত? 0.5। এই দ্রবণের মোলারিটি
0.5। আর এটাকে কত মোলার দ্রবণ বলবে? কত মোলার দ্রবণ বলে? 1 মোল দ্রবীভূত থাকলে 1 মোলার দ্রবণ। তাহলে 0.5 মোল দ্রবীভূত থাকলে কি হবে? 0.5 মোলার দ্রবণ। তো এটাকে 0.5 যদি দ্রবীভূত থাকে ওটাকে বলে সেমি মোলার দ্রবণ। কি বলে? ওটাকে বলে সেমি মোলার দ্রবণ। আর যদি এমন হয়, যে 0.1 মোল দ্রবীভূত আছে, 0.1 মোল, তাহলে ওটাকে বলবো আমরা ডেসিমোলার দ্রবণ। স্যার বুঝিনি, হ্যাঁ মানে স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বলছি সংখ্যাটা বলবো। এইটা বুঝুন, এটা এই জিনিসটা নাকি আগে বলাবো? না স্যার, এই জিনিসটাই শুধু। আচ্ছা, না না, এখানে এখানে দেখো, আমি এই যে সংখ্যা মোলার দ্রবণে কি বলছিলাম, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে ওটাকে আমরা বলবো 1 মোলার দ্রবণ। 2 লিটার 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রবীভূত থাকে ওটাকে কি বলবো? 2 মোলার দ্রবণ। 3 মোল থাকলে 3 মোলার দ্রবণ। সেম ভাবে যদি আমার এখানে থাকে 0.5 মোল, 1 মোলের জায়গায় কত আছে? 0.5 মোল, তাহলে এখানে আমি কি বলবো? 0.5 মোলার দ্রবণ। এটা তো আমার সংজ্ঞা অনুযায়ী, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি বলবে, নাম দিছে কি তারা? সেমি মোলার দ্রবণ। এবার কি বোঝা গেছে নাকি আবার বলবো? যদি ওটা 0.1 হয় সেটাকে কি বলা হয়? ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে, এটা কি বোঝা গেছে এবার? জি স্যার। স্যার যদি 0.2 থাকতো তখন কি বলতাম? 0.2 মোলার দ্রবণ, ওটার জন্য কোনো নাম দেয় নাই, ওকে স্যার। শুধু এই দুইটার জন্যই নাম দেওয়া আছে। ঠিক আছে, একটু ওয়েট করো তো 2 মিনিট। এবার আসি আমরা সূত্রে আসি। তাহলে আমরা কি বলছি? 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। তাহলে আমরা যদি এখন সংখ্যাটা লিখি এমন ভাবে, 1 লিটার দ্রবণে, ওখানে আমরা কি লিটার? ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে কত? যত মোল দ্রবীভূত থাকে, তার মানে কত মোল দ্রবীভূত আছে? n মোল। মোলকে আমরা n দ্বারা প্রকাশ করি, n মোল দ্রবীভূত আছে। তাহলে 1 লিটার দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে? আমরা ওই নিয়মের নিয়ম অনুযায়ী n/v। তাহলে সুতরাং মোলারিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোলারিটিকে আমরা প্রকাশ করি s দ্বারা। তাহলে s ইকুয়াল টু কি হবে? n/v। ঠিক আছে, এটা হলো সূত্র, মনে রাখো। এটা হলো কি আমার সূত্র। নিচে আরেকটা সূত্র দেওয়া আছে, এটাও আছে, এটাও কিন্তু জানতে হবে। এটাও কিন্তু আমার জানতে হবে, মনে রাখো। বুঝতে পারছো? আমি সংজ্ঞা অনুযায়ী আসছি, যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। আচ্ছা, তাহলে কত লিটার দ্রবণ? 2 লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে? n মোল দ্রবীভূত আছে। ঠিক আছে, বুঝলাম। তাহলে 2 লিটারে যদি এত হয়, 1 লিটারে কত হবে? n/v। তাহলে মোলারিটি কত? s ইকুয়াল টু n/v। শেষ। আবার আমরা একটু আগে কিন্তু পড়ছিলাম, এর আগের যে টপিকটা আমরা পড়ছিলাম, ঠিক আছে, এর আগের টপিকটা কি ছিল? কি জানি ছিল, আমি একটু ভুলে গেছি। হ্যাঁ, গ্যাসের মোলার আয়তন, সরি, গ্যাসের মোলার আয়তন। ওখানে আমরা কি করছিলাম? n ইকুয়াল টু কি করছিলাম? n ইকুয়াল টু আমরা করছিলাম w/m। হ্যাঁ, w/m। w ইকুয়াল টু কি? কতটুকু ভর আছে। আর m হলো কি? আণবিক ভর। আণবিক ভর। তাহলে এখানে কি হবে? w/m। আমার যদি এরকম আমি যদি সরাসরি, আমার শুধু দেওয়া আছে কত মোল আর কত আয়তন, আমি সরাসরি মোলারিটি বের করবো, আমার আর দরকার নাই কোনো ভেজালে যাওয়া। যদি এরকম কিছু দেওয়া থাকে, এগুলা সহ দেওয়া থাকে, তখন এন কে কনভার্ট করে w/m এ আনবো। আর সরি, পুরাটা সূত্র হলো কি? w ইকুয়াল s vm বাই 1000। ঠিক আছে, s vm বাই 1000, এটার পুরোটা সূত্র কি? s vm বাই 1000। ঠিক আছে, এটা হলো মূল সূত্র। তোমার কিন্তু এটাও কিন্তু জানতে হবে। এমন না যে তোমার বইতে এই সূত্রটা দেওয়া আছে, তুমি এটা দিয়েই কাজ হয়ে যাবে, এমন কিন্তু হবে না। ঠিক আছে,
ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, গ্রাম এককে, গ্রাম এককে দ্রবের ভর, মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে দ্রবের ভরটা আমার কতটুকু, যেই দ্রবটা যে দ্রবটা আমি মিক্সড করব সেখানে সেই দ্রবটার ভর কতটুকু দেওয়া আছে সেইটা। এস হলো কি দ্রবণের মোলারিটি, এস হলো কি দ্রবণের মোলারিটি, ঠিক আছে। এম হলো কি, এম হলো কি দ্রবের আণবিক ভর, এম হলো কি কার আণবিক ভর, দ্রবের আণবিক ভর, কিন্তু এগুলা কিন্তু বুঝছো, দ্রবের আণবিক ভর মানে যাকে আমি দ্রাবকে দিব, দ্রাবকের সাথে মিক্সড করব, দ্রবের আণবিক ভর, ঠিক আছে। আর ভি হলো কি, ভি হলো ইয়ার আয়তন, দ্রবণের আয়তন, ভি হলো কি দ্রবণের আয়তন, ঠিক আছে। এই হলো আমার সূত্র। আমরা কিছু অঙ্ক করবো এখন, সমস্যা নাই, কিছু অঙ্ক এখন করে নিব। এই গেল আমার সূত্রটা, বুঝতে পারছো? এটা কিন্তু বইতে দেওয়া নাই, এটা কিন্তু করতে হবে, মনে রাখবে, এটা কিন্তু অবশ্যই লাগবে, এটাই মুখস্থ মনে রাখবা। এরপর থেকে এরপরে তো আবার এটা আসছে, গাইডে তো বইতে তো সরাসরি একটা সূত্র বসাই দিছে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকেই আসছে, ঠিক আছে। তার মানে স্যার আমাদের এই এস ইকুয়ালস টু এন বাই ভি এটা মনে রাখলেই কি সব মানে করা সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, লাস্টে শুধু এখানে 1000 দিয়ে দিবা, তাইলেই হয়ে গেল, শেষ, ওকে ঠিক আছে। স্যার। যখন আমরা এই যে ডাব্লিউ বের করবো, মূল সূত্র আমার এইটা, এটা থেকেই এটা আসছে, ঠিক আছে। জি স্যার। এটা আমার মাঝে মাঝে লাগতে পারে, এটা আমার মাঝে মাঝে লাগতে পারে, দেখা গেল যে শুধু মোল সংখ্যা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আমার মোলারিটি বের করতে বলতে, তো আমার একটু কি লাগবে, আর কিছু লাগবে না, অঙ্ক আসুক আমি দেখাবো। আচ্ছা, এই বাইরের কোনো অঙ্ক না, এখনো তো আমরা গাইডে যাই নাই, আমরা বইয়ের একটা দুটো অঙ্ক করবো। বইয়ের যেমন প্রথম অঙ্কটা কি দিছে, 250 মিলিলিটার, মিলিলিটার কি বলছে, আয়তনিক ফ্লাস্কে, আয়তনিক ফ্লাস্কে, আয়তনিক ফ্লাস্ক মানে কি, আয়তাকার আয়তনিক ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার NaCl দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, 0.2 মোলার NaCl কিভাবে প্রস্তুত করবে। তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে কোশ্চেনে কি চাওয়া হয়েছে, কিভাবে প্রস্তুত করবে, মানে আমার এখানে কি চাওয়া হয়েছে, কথা হলো এটা, এখানে আমার অ্যাকচুয়ালি চাওয়া হয়েছেটা কি, চাওয়া হয়েছে যে আমার একটা 250 মিলিলিটার আয়তনের একটা আয়তনিক একটা ফ্লাস্ক আছে, ঠিক আছে। তার মানে আমি এখানে যেহেতু ফ্লাস্কের আয়তনই হলো 250 মিলিলিটার, আয়তনিক মানে কি আয়তন বুঝাইছে, তার মানে আমার ওখানে দ্রবণ কতটুকু হবে, 250 মিলিলিটার দ্রবণই হবে, যেখানে আমার 0.2 মোলার NaCl আমার প্রস্তুত করতে হবে। কিভাবে প্রস্তুত করবে, 0.2 মোলার তুমি কি প্রস্তুত করবা, NaCl প্রস্তুত, সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করবা। এখন কোশ্চেন হলো কিভাবে প্রস্তুত করবা, তার মানে সোডিয়াম ক্লোরাইড আমার কতটুকু দিতে হবে, কোশ্চেন এটা, সোডিয়াম ক্লোরাইড আমার কতটুকু দিতে হবে, কোশ্চেন হলো আমার এইটা। বুঝতে কিভাবে প্রস্তুত করবে মানে, আমার এখানে তো 250, এখানে একটা ফ্লাস্ক আছে, আয়তনিক ফ্লাস্ক, যেখানে আমার দ্রবণ কতটুকু তৈরি হবে, দ্রবণ তৈরি হবে 250 মিলিলিটার, ঠিক আছে। আমরা ভি ইকুয়াল টু কি জানি, ভি ইকুয়াল টু আমরা কি জানছি, দ্রবণের আয়তন, ভি ইকুয়াল টু এটাই লিখছিলাম, ঠিক আছে। আমরা কি লিখছিলাম, কই গেল দ্রবণের আয়তন, ভি ইকুয়াল টু কি লিখছিলাম, দ্রবণের আয়তন। তার মানে আমার এখানে যে একটা ইয়া থাকবে, যাই থাক দ্রাবক থাকবে, একটা ধ্রুবক থাকবে, কিছু দ্রব থাকবে, এই দুইটা মিলে আমার কি হলো, টোটাল হবে কত, 250 মিলিলিটার, যা হলো কি দ্রবণের আয়তন, ঠিক আছে, যা হলো কি আমার দ্রবণের আয়তন। এখন কথা হলো কত মোলার, কত মোলার, কত মোলার, 0.2 মোলার, তার মানে আমার এখানে মোলারও আমার কিন্তু কি, মোলার কি এস, এস হলো কি দ্রবণের মোলারিটি, দ্রবণের মোলারিটি কি আমার এখানে, বুঝো কিন্তু
কিসের মোলারিটি? দ্রবণের মোলারিটি। দ্রবণের মোলারিটি হবে, দ্রবণের, তার মানে এই দুইজন মিলে আমার দ্রবণের মোলারিটি কত হবে। মোলারিটির সংজ্ঞা আমরা কি বলছিলাম? মোলারিটির সংজ্ঞা কি বলছিলাম? আহ 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটাই আমার মোলারিটি। ঠিক আছে, তো এখানে 1 লিটার দ্রাবকে যত মোল দ্রবীভূত আছে, 1 লিটার দ্রাবকে যত মোল দ্রবীভূত আছে সেটাই হলো আমার মোলারিটি। তার মানে মোলারিটি কিন্তু সবসময় দ্রবণের হবে, দ্রাবক বা দ্রবণের না। আর কিভাবে প্রস্তুত করবে? তার মানে আমি এখানে 0.2 মোলার 2 মোলার সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করব, তো আমার এখানে কতটুকু দিতে হবে? এটা তো সোডিয়াম ক্লোরাইড, তো এখানে ভিতরে ঢুকে একটা দ্রবণ তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সোডিয়াম ক্লোরাইড যে ঢালবো, আমি যে এখানে সোডিয়াম ক্লোরাইড ঢালবো, সেটা কি পরিমাণ ঢালবো সেটা আমার বের করতে বলছে। আর সেটাকে আমরা কি বলবো? ডাব্লু, যে দ্রবের ভর, দ্রবের ভর। ঠিক আছে, দ্রবের ভরটা বের করতে বলছে। আমার কোশ্চেনটা কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? যদি না হয় আমি আবার শুরু থেকে বলবো, নতুন জিনিস কিন্তু নাই বুঝতে পারো, নতুন জিনিস নাই বুঝতে, আমি আবার বলি, আমি আবার বলি। 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্ক, তার মানে এই যে আমার একটা ফ্লাস্ক আছে, এই ফ্লাস্কের আয়তন কত? 250 মিলিলিটার, 250 মিলিলিটার। তার মানে আমার এখানে কতটুকু হবে? 250 মিলিলিটার আমরা একটা দ্রবণ তৈরি করব। দ্রবণ মানে কি? দ্রাবক আর দ্রব যোগ করেই তো আমরা দ্রবণ পাবো। আর আমার এখানে কতটুকু আমরা দ্রবণ পাইলাম সেটাই হলো আমার ভি। যেহেতু ফ্লাস্কে এখানে কিন্তু সরাসরি বলে নাই দ্রবণ তৈরি হলো 250 মিলিলিটারের, তোমার ফ্লাস্ক আছে 250 মিলিলিটারের, তো তুমি ধরে নিবা দ্রবণের আয়তনও হবে কত? 250 মিলিলিটার। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এরপরে কত মোলার দ্রবণ প্রস্তুত করবে? কত মোলার NaCl কিভাবে? 0.2 মোলার NaCl। তাহলে এখানে দেখো, দ্রবণের মোলারিটি, দ্রবণের কি আসবে? মোলারিটি। মোলারিটি আমরা কি বলছিলাম একটু আগে? 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে বা দ্রবীভূত হয়, যত মোল দ্রবীভূত হয় 1 লিটার দ্রবণে, সেটাই হলো কি? মোলারিটি। দ্রবণের মোলারিটি সেটাই হলো কি? দ্রবণ। যত মোল আছে, কত মোল আছে? 1 মোল আছে, তার মানে এই দ্রবণের মোলারিটি কত? 1 মোল, 1। ঠিক আছে, দ্রবণের মোলারিটি কত? 1। যেহেতু আমার এখানে 0.2 মোলার, তার মানে দ্রবণের মোলারিটি 0.2, সিম্পল হিসাব। তো আমরা এখানে দ্রবণের মোলারিটি কত পাইলাম? 0.2। NaCl কিভাবে প্রস্তুত করবে? কথা কি বলছে? সোডিয়াম ক্লোরাইড কিভাবে প্রস্তুত করবে? তো আমার এখানে দ্রব হিসাবে সোডিয়াম ক্লোরাইড তো আমার ঢালতে হবে, এই দ্রাবকের মধ্যে সোডিয়াম ক্লোরাইড তো আমার ঢালতে হবে। সেই সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত সেটা আমার বের করতে হবে, ডাব্লু বের করতে হবে। মানে কি? দ্রবের ভর। কার ভর? দ্রবের ভর, মনে রাখো কিন্তু দ্রবের ভর। এখানে ভি হলো পুরোটা দ্রবণের আয়তন, এস মোলারিটি কার? দ্রবণের মোলারিটি। ঠিক আছে, ডাব্লু কার? দ্রবের ভর, যে জিনিসটা আমি দ্রাবকের মধ্যে ঢালবো, মানে এখানে পানি, তো যে জিনিসটা আমি পানির মধ্যে ঢালবো, কোনটা ঢালবো? সোডিয়াম ক্লোরাইড, তার ভর বের করতে বলছে। ঠিক আছে, আর এম দ্বারা কি বুঝায়? তাহলে তার ভর বের করতে বলছে। আর এম দ্বারা কি বুঝায়? এম দ্বারা বুঝায় আণবিক ভর। কার? আণবিক ভর কার? দ্রবের। ঠিক আছে, এই হলো আমার কোশ্চেন, এবার আসো আমরা তাহলে এবার একটু শর্টকাটে কিছু লিখি। কি আর? তাহলে দ্রবণের আয়তন কত আমরা জানি? ভি সমান 250 মিলিলিটার ml। আচ্ছা, দ্রবণের মোলারিটি 0.2 মোলার, যদিও এটারে মোটামুটি ইংলিশে এম আকারে লেখে। আচ্ছা, আর কি লাগবে? এই যে এটার কি লাগবে? এম লাগবে। এম হলো কি? দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর।
তাহলে আমার এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23, যোগ ক্লোরিনের কত? 35.5 মিলি, কত? 35.5 সমান 58.5 গ্রাম হয়ে গেল। আর কি বের করতে হবে? দ্রবের ভরটা আমার বের করতে হবে। তাহলে দ্রবের ভরের সূত্র আমরা কি জানি? এস ভি এম বাই 1000। এস হলো কত? 0.2, ভি হলো কত? 250, আর এম হলো কত? 58.5, আর নিচে কত? 1000। বাস ক্যালকুলেশন করো কত আছে দেখো। ক্যালকুলেশন করলে আমার আসবে হলো 2.925 গ্রাম। 2.925 গ্রাম। তার মানে আমি যে ওই পাত্রের মধ্যে, ফ্লাস্কের মধ্যে আমি যে সোডিয়াম ক্লোরাইড ঢালবো, কতটুকু মিশ্রিত করতে হবে? 2.925 গ্রাম যদি আমি মিশ্রিত করি, তখন আমার 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম NaCl প্রস্তুত করতে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে। ঠিক আছে? বা এখানে, যেখানে এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে, ফ্লাস্কে আমি 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে পানি যোগ করে দ্রবণের আয়তন 250 মিলিলিটার করে করে 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। সেটাই। ঠিক আছে। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলছে? 2 লিটার 2 লিটার সোডিয়াম কার্বনেটের 0.1 মোলার, 0.1 মোলার সোডিয়াম কার্বনেটে Na2CO3 কি পরিমাণ Na2CO3 আছে? কি পরিমাণ আছে সেটা বের করতে হবে। কি পরিমাণ আছে সোডিয়াম কার্বনেট, কি পরিমাণ আছে, মানে আমার কি হবে? এটা ডাব্লিউর মানটা বের করতে হবে, ডাব্লিউর মান। তাহলে আমার এখানে কত লিটার দ্রবণ, কতটুকু হবে? 2 লিটারের দ্রবণের আয়তন 2 লিটার, এটাকে সবসময় মিলিলিটারে আনবা। 1000 মিলিলিটার সমান 2000 মিলিলিটার। আচ্ছা, কত মোলার? মোলারিটি কত? মোলারিটি হলো S = 0.1 মোলার। সোডিয়াম কার্বনেটের Na2CO3 এর আণবিক ভর লাগবে। এম সমান সোডিয়ামের আণবিক ভর কত? 23, সাথে 2, 2 গুণন 23, যোগ কার্বনের কত? 12, যোগ অক্সিজেনের কত? 16, 16 গুণন 3, অক্সিজেনের পরমাণু কয়টা? 3টা, সমান কত আসলো? 23 দুগুণে 46, 46, 12 58, 58 48, 106 গ্রাম। তাহলে আমরা এখন কতটুকু মিশ্রিত করতে হবে? যেই পরিমাণ সোডিয়াম কার্বন, কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, মানে আমরা একটা দ্রবণ তৈরি করলাম। কত লিটারে? দ্রবণ তৈরি করলাম 2 লিটার। দ্রবণের আয়তনটা কত? 2 লিটার। যার মোলারিটি কত? 0.1 মোলার। যার মোলারিটি হলো 0.1 মোলার। আর সোডিয়াম আণবিক ভর কত? এইটা। তাইলে আমার কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, কি পরিমাণ, তার মানে আমার এখানে কতটুকু আমি ঢালছি, আমি যে দ্রবণটা তৈরি করলাম, পানির মধ্যে যে সোডিয়াম কার্বনেট ঢাললাম, সেটা কতটুকু ঢালছি, সেটাই হলো আমার ডাব্লিউ। এস ভি এম বাই 1000 সমান এস এর মান কত? 0.1 ইন্টু 2000 ইন্টু 106 বাই 1000। তাহলে এটার মানটা কত আসবে? এটার মানটা আসছে কত? 21.2 গ্রাম। 21.2 গ্রাম।
ঠিক আছে, এই হলো আমার কথা। পরের কোশ্চেনটা সেম, মোলারিটি কত? 250। পরের কোশ্চেনটাও সেম ভাবে আসবে। পরের কোশ্চেনটা কি বলছে? 250 ml দ্রবণে 250 ml দ্রবণে যদি আমি 20 গ্রাম সোডিয়াম কার্বনেট 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে Na2CO3 দ্রবণের মোলারিটি কত? মোলারিটি কত? শেষ হয়ে গেল। তাহলে এখন দেখি তাহলে দ্রবণের আয়তন কত। দ্রবণের আয়তন আছে হলো V ইকুয়াল টু 250 ml, কত গ্রাম? W 20 গ্রাম। আমার এখানে আণবিক ভর কত একটু আগে পাইছিলাম 106। তাহলে আমার কি বের করতে হবে? মোলারিটি মানে এস এর মান। আমরা সূত্র কি জানি? W ইকুয়াল টু SVM বাই 1000। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করো। এস এর মান বের করতে হলে 1000 W এর সাথে গুণ হয়ে যাবে 1000 ইন্টু W, আর ভি আর এর নিচে চলে আসবে। তাহলে 1000 ইন্টু W কত? 20, ভি হলো কত? 250, এম হলো 106। তাহলে এটা করলে কত আসে? কত মোলার হইলো? ক্যালকুলেশন করে দেখতে হবে। 0.250 106 20 0.75 মোলার, 0.75 মোলার শেষ। ঠিক আছে, তো সূত্র আমি বেসিক যা বুঝাই দিছি, সূত্রটা এই অনুযায়ী করলেই হবে, সূত্র অনুযায়ী করলেই হবে। তো মনে রাখো আমার এখানে কোন জায়গায় কি চাইছে, আগের জায়গায় চাইছে আমি যে দ্রবণটা তৈরি করছি সেই দ্রবণে কতটুক দ্রবণ মানে কতটুক সোডিয়াম কার্বনেট আমার ঢালা লাগছে। এই যে দ্রবণটা তৈরি করব, যতটুক দ্রবণ তৈরি করব 2 লিটারের দ্রবণ তৈরি করব, দ্রবণের আয়তন কত? 2 লিটার, তার মানে 2 লিটার একটা দ্রবণ তৈরি হবে। ঠিক আছে, তাহলে ওই জায়গায় ওই দ্রবণটা তৈরি করতে আমার কতটুকু আমার সোডিয়াম কার্বনেট ঢালা লাগছে সেটা হলো ডাব্লিউ বের করছি। আর এখন বলছে কি মোলারিটি কত। মোলারিটি সংজ্ঞা আমরা জানছি কি? 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। তাহলে মোলারিটি কত? 0.75 মোলার। তাহলে 1 লিটার দ্রবণে আমরা কি বের করি? 1 লিটার দ্রবণে যত কতটুকু মোল দ্রবীভূত আছে? 0.75। ঠিক আছে, এটা করতে হবে এভাবে। সেম ভাবে একই জিনিস বারবার চাইছে। ঠিক আছে, যদি করতে হবে। আচ্ছা, এরপরে টপিকে আমরা আসি। একই অঙ্ক, এগুলো আরো একই অঙ্ক। এরপরে যা আছে সব একই অঙ্ক, একবার মোলারিটি চাবে, একবার ডাব্লুর মান চাবে, মানে কতটুকু ঢালা হইলো। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। মোলারিটি হয় কার? দ্রবণের। আয়তন কার হয়? দ্রবণের। ঠিক আছে, আর আণবিক ভর কার হয়? দ্রবের। আর এককে ভরটা কার বের হয়? দ্রবের। ঠিক আছে, কতটুকু দ্রব ঢালা হয়েছে, কতটুকু দ্রব ওখানে দেওয়া হয়েছে, দ্রবণ তৈরি করার জন্য কতটুকু দেওয়া হয়েছে সেটা আমরা সবসময় গ্রামে বের করব। আরো অঙ্ক করবো আমরা, সৃজনশীল আসুক, এখন তো বইয়ের টপিক গুলো পরে দিচ্ছি। এর পরেরটা হলো যৌগে মৌলের শতকরা সংযুতি। যৌগে মৌলের শতকরা সংযুতি, যেমন আমরা যদি একটা যৌগ লিখি, ধরো কার্বন ডাই অক্সাইড, মানে শতকরা সংযুতি বলতে বুঝাইছে আমার এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কতটুকু আছে, কত পার্সেন্ট, শতকরা মানে কত পার্সেন্টেজ আছে। ঠিক আছে, বুঝতে পারছো? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত 100তে, 100 এ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, এমন হতে পারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 30% আর অক্সিজেনের পরিমাণ হলো 70%, মানে এই মানগুলো আমার বের করতে হবে। এটাই তো সংজ্ঞাটা আমার যেটা বলছিল, 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে,
কোন যৌগের 100 গ্রামের মধ্যে, শতকরা মানে আমরা কিসের মধ্যে বের করি, 100-র মধ্যে বের করি, ঠিক আছে? তাহলে কি থাকে, কোন যৌগে 100 গ্রামের মধ্যে যত মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে কি বলে, তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে, ঠিক আছে? তো আমার এখানে কার্বন ডাই অক্সাইড ধরে নিলাম, কার্বন ডাই অক্সাইড এমনি কত 30%, আমরা সবসময় কতটুকু হবে, 100% এর মধ্যে হবে। শতকরা আমরা সবসময় কি ধরি, যতই বড় মান হোক না কেন, 50 কোটি হয়ে গেল, মান কত, 50 কোটি, আমরা যখন এটাকে শতকরায় আনবো, তার মানে 50 কোটি মানে 100%, তাহলে এটার 50% কত হবে, 25 কোটি, ঠিক আছে? তো এটা তুমি 100% মানে যে অনেক বড় হবে সেরকম কিছু না। 100% আমরা পার্সেন্টেজে আনলে ওইটাকে, সরি, মান যতই বড় হোক ওইটাকে আমরা সবসময় 100% আনি, টোটাল মানটাকে 100% ধরি, টোটাল মানটাকে 100% ধরি, ঠিক আছে? মান যতই বড় হোক মানটাকে আমরা টোটালটাকে 100% ধরি, ঠিক আছে? তো আমার কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাপ হলো কত, 100%, যার মধ্যে 30% আমার কত আছে, কার্বন। তাহলে অটোমেটিক্যালি বাকিটাকে থাকবে অক্সিজেন, ঠিক আছে? বাকিটাকে থাকবে অক্সিজেন, সিম্পল হিসাব। আমার ওটার অক্সিজেনটা তখন আর বাইর করে দেখানো না দেখাইলেও হবে, 100% এর মধ্যে 30% হলো কার্বন, তাহলে আমার বাকি ঢুকে থাকবে অক্সিজেন, সিম্পল হিসাব। আমরা আস্তে আস্তে কিভাবে করবো দেখাবো। যেমন একটা অঙ্ক নেই, HCl যোগ, আচ্ছা আমরা আগে সূত্রটা পড়ি, সূত্রটা পড়ি, সূত্রটা লেখা হলো এখানে, মৌলের, আমরা কার, যৌগে মৌলের, প্রত্যেকটা মৌলের, মৌলের শতকরা সংযুতি সমান কি হবে সূত্রটা, মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণুর সংখ্যা, কয়টা পরমাণু আছে। যেমন আমরা যদি কার্বন ডাই অক্সাইড লিখি, অক্সিজেনের কয়টা পরমাণু, 2, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে, যেমন, আচ্ছা আবার বলতেছি, মৌলের পারমাণবিক ভর মানে অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, এই অক্সিজেনের ভর কত বসাই দিব, 16, আর সাথে কি হবে, পরমাণু সংখ্যা ইনটু 100, তাহলে পরমাণুর সংখ্যা, মৌলের পারমাণবিক ভর, মৌলকে অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর 16, তার মানে মৌলের পারমাণবিক ভর 16 বসাবো, গুণন পরমাণুর সংখ্যা, অক্সিজেনের পরমাণু এখানে কয়টা, 2টা, তার মানে ওখানে 2 বসাবো। আর নিচে কি হবে, যেই যৌগটা থাকবে যৌগের আণবিক ভরটা বের, যৌগের কি বের করবো, আণবিক। তাহলে আমার এখানে বলছে, কোশ্চেনে বলছে HCl যৌগে, এইচ ও সিএল এর শতকরা সংযুতি বের করো, শতকরা সংযুতি বের করো। একটা বের করলেই অটোমেটিক্যালি অপরটা বের হয়ে যাবে, যেহেতু যেহেতু এখানে মৌল কয়টা, 2টা, শতকরা মানে কি 100% এর মধ্যে কে কতটুকু আছে। এইচ যদি হয় আমার 10%, অটোমেটিক্যালি বাকি থাকলো কি, ক্লোরিন, ক্লোরিন অটোমেটিক হয়ে যাবে কত, 90%, সিম্পল হিসাব। তাহলে সবার আগে কি করব, যৌগের আণবিক ভরটা বের করব। তাহলে HCl, HCl যৌগের আণবিক ভর, তাইলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ক্লোরিনের কত 35.5 সমান 36.5, সমান কত 36.5, ঠিক আছে? তাহলে এখন আমরা, তাহলে এখন আমরা দেখি H এর পারমাণবিক ভর সমান কত 1, ক্লোরিনের পারমাণবিক ভর, এটা লিখতে হবে, আমি তো শর্টকাটে লিখে দিলাম 35.5। ঠিক আছে, আচ্ছা, আর যদি লেখো, লেখা যদি রাখো তাহলে ভালো হয়। HCl যৌগে H এর পরমাণুর সংখ্যা
কত 1, HCl যোগে ক্লোরিনের পরমাণুর সংখ্যা কত 1। তাহলে আমার শতকরা সংযুতি কার H এর সংযুতি কত হবে সমান কি সূত্র কি নিচে কি হবে যৌগের আণবিক ভর, সরি এখানে 100 এখানে হবে না, এখানে পাশে 100% হবে, এইটার পাশে হবে 100%, যেটা আমরা এখানে লিখবো এখন সমস্যা নেই। তাহলে নিচে কি হবে যৌগের আণবিক ভর, যৌগটার আণবিক ভর কত 36.5, কার বের করতেছি এইচ এর পারমাণবিক ভর কত 1 ইনটু পরমাণুর সংখ্যা কয়টা, এইচ এর পরমাণু এই যৌগের পরমাণুর সংখ্যা কয়টা একটা 1 ইনটু সূত্র হলো কত 100%। এবার ক্যালকুলেশন করো কত আসছে, ক্যালকুলেশন করে কত আসছে আমার এখানে 2.74%, মানে 100 এর মধ্যে 2.74% হলো কার হাইড্রোজেনের। সুতরাং ক্লোরিনের সংযুতি ওটা আর আমার কষ্ট করে বাই করা লাগবে না, 100 এর মধ্যে এটা হলো 2.74%, তাহলে এটা 100 থেকে বাদ দিয়ে দাও, নরমাল নরমাল ম্যাথ করো, সমান কত হলো 97.26%, শেষ হয়ে গেছে, এটাই আর কিছু না। এই হলো আমার শতকরা সংযুতি বের করার নিয়ম, এটাই আমার শতকরা সংযুতি, মানে কার পরিমাণ কতটুকু আছে 100 এর মধ্যে কে কতটুকু আছে। আমি একটা বড় অঙ্কে যাব, H2SO4, ঠিক আছে, কার কোনটাতে যাব H2SO4, H2SO4 সবার H2SO4, তাহলে H2SO4 আমি একটু উপরে লিখি, H2SO4 যোগে H2SO4 যৌগে কার মান কার বের করবো শতকরা, তাহলে H এর হবে S এর হবে O এর হবে। তাহলে আমরা আগে সবার আগে বের করি H2SO4 এর আণবিক ভরটা বের করো, নিচে কি হবে আণবিক ভর, ঠিক আছে, নিচে কি আসবে টোটালটা আসবে, আমার এই টোটালটার মধ্যেই তো হাইড্রোজেন কতটুকু আছে, সালফার কতটুকু আছে, অক্সিজেন কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে টোটাল কে সালফিউরিক অ্যাসিড H2SO4 এই পুরোটাই আমার বের করতে হবে আণবিক ভর। তাহলে হাইড্রোজেনের কত 1, পারমাণবিক ভর 1 আর পরমাণুর সংখ্যা 2টা, সালফারের পারমাণবিক ভর, সালফারের কিন্তু আণবিক ভর, সালফার নিজে একটা পরমাণু, তাহলে তার পারমাণবিক ভর হবে, আর এরা সবাই মিলে যেহেতু যৌগ গঠন হয়েছে তাহলে তার আণবিক ভর হবে। সালফার নিজে কিন্তু একটা পরমাণু, সালফার পরমাণুর ভর বের করবো, তাহলে ওটা কি হবে পারমাণবিক ভর, আর এই টোটালটা যখন বের করবো তাহলে টোটালটা কি হবে একটা যৌগ তার কি হবে আণবিক ভর আসে। সালফার কত, সালফারের মান 32, আর পরমাণুর সংখ্যা কটা, পরমাণুর সংখ্যা একটাই, দেওয়া দরকার নাই। অক্সিজেনের 16, পরমাণু 4টা, কত আসলো 2, 32, 64, 98। তাহলে এবার আসুন H2SO4 যৌগে H পরমাণুর সংখ্যা কয়টা 2টা, তাহলে H2SO4 যৌগে S পরমাণুর সংখ্যা একটা, H2SO4 যৌগে O পরমাণুর সংখ্যা কয়টা 4টা। তাহলে H এর সংযুতি আমরা বের করি, কি হবে নিচে হবে মোট আণবিক ভর, আণবিক ভর কত 98, উপরে হবে কি পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর কত H এর পারমাণবিক ভর কত 1 আর পরমাণু সংখ্যা কয়টা, এখানে পরমাণু কয়টা আছে এই 2টা, ইনটু 100%। H এর কত আসলো, H টা আমার কত আসলো 2.04%, 2.04%। সেম ভাবে H টা আমার কত আসবে, নিচে ওই একই জিনিস আণবিক ভর হবে, আর উপরে কি হবে কারটা বের করতেছি S এর, তাইলে S এর পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত S এর 32 গুণন S পরমাণুর, এই যৌগে S পরমাণুর সংখ্যা কয়টা কিছু নাই মানে 1 একটা, আর ইনটু 100% সমান কত আসলো, সমান কত আসলো 32.65%। তাহলে ও এর কত হবে, ও সেম কত 98, তাহলে ও এর পারমাণবিক ভর, ও এর পারমাণবিক ভর কত হবে 16 গুণন ও এর পরমাণু সংখ্যা কত, এই যে ও এর পরমাণু সংখ্যা 4টা গুণন 100%। তাহলে এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেটর নিয়ে যাবো অবশ্যই, 65 পয়েন্ট কত আসবে 32 টু 65.31, মুখে মুখে করে ফেললাম কেন কিভাবে
সরি, মুখে মুখে কিভাবে করে ফেললাম, কারণ এখানে দেখো তিনটা যোগ মৌল আছে, দুইটা মিলে আমার কত হয়েছে 2 আর 32, পয়েন্টের পরটা বাদ দিয়ে দিই, 2 আর 32 মিলে কত হয়েছে 34, তাহলে ও কত থাকবে 66%, শেষ হয়ে গেছে। ও থাকবে 66%। মানে আমি এখানে পয়েন্টের পরে এই দশমিকের মানগুলো আমরা বাদ দিচ্ছি, আমি বাদ দিয়ে হিসাবটা করলাম। 2 আর 32 কত 64, তাহলে অক্সিজেন কত থাকবে 100 এর মধ্যে, এই দুজন হয়ে গেছে 34, তাহলে অক্সিজেন কত থাকবে 66। শেষ, এটাই। আচ্ছা, আরেকটা করি আমরা। Al2SO4 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে এবার একটু শর্টকাট গুলো ফেলাই। Al2SO4 3, এটার আণবিক ভর কত হবে, অ্যালুমিনিয়ামের কত, অ্যালুমিনিয়াম 23 46 মেবি, অ্যালুমিনিয়াম 13, ওটা হলো 27, পারমাণবিক ভর 27, ঠিক আছে। তাহলে 27 গুণন 2 যোগ, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিব কারণ কি এটার বাইরে 3 আছে। সালফার কত, সালফারের হলো 16 32 যোগ অক্সিজেন 16, কয়টা আছে 4টা, আর এই পুরোটার মধ্যে কত আছে 3টা, গুণন 3, সমান করলে কত আসে 27 দুগুণে 54 আছে, কত আসে আমি দেখে নিই এখানে 342, 342 আসে। তাহলে আমার অ্যালুমিনিয়াম কয়টা হবে, আণবিক ভর 342, উপরে কি হবে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 গুণন পরমাণুর সংখ্যা কয়টা, 2টা, ইনটু 100%, কত আসছে 15.78%, 15.78%। আচ্ছা, সালফারেরটা দেখি এখন। নিচে ওই আণবিক ভর, যৌগের আণবিক ভরটাই বসাবো। সালফারের পারমাণবিক ভর কত 32, সালফারের পরমাণুর সংখ্যা কয়টা, পরমাণুর সংখ্যা কিছু নয়, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে বাইরে 3 লিখছি, তার মানে সালফারের পরমাণুর সংখ্যা 3টা, ইনটু 100%। ক্যালকুলেটরে করবা কত আসে, আমি অ্যান্সার বসাই দিই, 28.07%। তো আমি যেহেতু 2টা পেয়ে গেছি, তার মানে এখানে যৌগ মৌল কয়টা, 3টা, 3টার মধ্যে 2টা পেয়ে গেছি, তাহলে অপরজনের মান কত হবে 15 28 43, বাকিটা বাদ দিলাম 43, তাহলে 100%-এর জন্য কত বাকি থাকে 57। অক্সিজেন অবশ্যই 57-এর কাছাকাছি হবে, যেহেতু আমি দশমিকের পরের সংখ্যা গুনি নাই। তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি কি হবে, নিচে হবে কি আণবিক ভর, উপরে হবে কি অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, গুণন অক্সিজেনের পরমাণু সংখ্যা 4, আর এখানে 3, 4 আর 3 কত 7, না এটা গুণ হবে, গুণ হবে, 3 4 12, 100%, 56.14%, বাস হয়ে গেল। এই হলো আমার শতকরা সংযুতি, এই হলো আমার শতকরা সংযুতি, ঠিক আছে। বুঝা দিলাম, সহজ টপিক ছিল কিন্তু, আমি আর শুরুর আগে কিন্তু বলছিলাম এই ষষ্ঠ চ্যাপ্টার একদম সহজ চ্যাপ্টার। স্থূল সংকেত, স্থূল সংকেতটা কি, স্থূল সংকেতটা কি, মানে কোন একটা সংকেত থাকবে, যেমন আমার এখানে থাকতে পারে ধরো আহ C6O12, ধরো সংকেতটা এটা, ঠিক আছে। আমরা এটাকে কি করব, এই পরমাণুর সংখ্যাটাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করব, পরমাণুর সংখ্যাটাকে আমরা কিসে প্রকাশ করব, অনুপাত আকারে প্রকাশ করব। তাহলে অনুপাত আকারে প্রকাশ করো,
অনুপাত আকারে প্রকাশ করলে আমার কি আসে, 6 অক্ষে 6, 6 দুগুণে 12। তাহলে আমরা এখানে প্রকাশ কি করব, সি ও, 6 অক্ষে 6, 6 দুগুণে 12, সি ও। তাহলে এটা হবে কি আমার এখন স্থূল সংকেত, যদিও এটা আণবিক সংকেত, যৌগিক সংকেত, আণবিক সংকেতই, ঠিক আছে, যদিও এটা আমার আণবিক সংকেতই, কিন্তু আমি এটা বোঝানোর জন্য জাস্ট বললাম। এটা কিন্তু কোনো ইয়া না, কি বলে, এটা কিন্তু কোনো সংকেত না, এটা আমি একটা বানায়া দিয়ে দিছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। যে আমার স্থূল সংকেত জিনিসটা কি, পরমাণু সংখ্যাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করে বসাবো। যেমন আমার গ্লুকোজ C6H12O6, তাহলে এখানে পরমাণু সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করে বসাও। কত, 6 অক্ষে 6, দুই সবগুলোর মধ্যে যায়, 6 দুগুণে 12, 6 অক্ষে 6। তাহলে এখানে কি কার্বনের পরমাণু কয়টা হবে, 1। আচ্ছা, হাইড্রোজেনের কয়টা হবে, 2টা। আর অক্সিজেনের কয়টা হবে, 1টা। অক্সিজেনের হবে 1টা, যদিও আমরা 1 আমরা লিখি না, তাহলে কি হবে, CH2O। গ্লুকোজের তাইলে আমার কি বলে, স্থূল সংকেত কি, CH2O। অ্যাকচুয়াল সংকেত কিন্তু এটা আণবিক সংকেত, স্থূল সংকেত কি আমার এটা। স্থূল সংকেত কি আমরা কি করব, এই যে অনুপাত আকারে আমরা ওটাকে, যদি কোনোটা না যায়, ধরো কার্বন ডাই অক্সাইড, এটা যায় না, এখানে কার্বনের পরমাণু কত, 1:2, অক্সিজেনের পরমাণু কত, 2, বাস এটাই থাকবে, এটা তো আর ভাঙানো যায় না, তো এটাই থাকবে, এটা আণবিক সংকেত যা, এটার আমার স্থূল সংকেত তা। যেমন পানি, পানির ক্ষেত্রে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কয়টা, 2টা, অক্সিজেনের 1টা। তাইলে আমার এখানে এটাকে তো আর অনুপাত আকারে প্রকাশ করা যায় না, অন্য কোনো অনুপাত আকারে প্রকাশ করা যায় না, এটাই থাকবে। তাহলে পানিরও স্থূল সংকেত যা, আণবিক সংকেত আমার তাই। এটাই হলো আমার স্থূল সংকেত, মানে আমার যে পরমাণু আছে সেটাকে আমি অনুপাত আকারে প্রকাশ করে ওখানে বসাই দিব, প্রত্যেকটা মৌলের সামনে বসাই দিব। 6 12 6, এই 6 হলো কার্বনের, 12 হলো হাইড্রোজেনের, 6 হলো অক্সিজেনের। তাহলে এখানে অনুপাত আকারে বসায় কত আসলো, এটা সিরিয়াল ওয়াইজ বসাই দেবো, সিরিয়াল ওয়াইজ কিন্তু রাখবো, নাহলে আমার বসাইতে অসুবিধা হবে। প্রথমে কি আছে, কার্বনের পরমাণু বসাবো, হাইড্রোজেনের পরমাণু বসাবো, অক্সিজেনের পরমাণু বসাবো। এরপরে সিরিয়াল ওয়াইজ এটাকে অনুপাত আকারে প্রকাশ করো, 1 to 1। তার মানে এই 1 চলে যাবে কার্বনের কাছে, 2 চলে যাবে হাইড্রোজেনের কাছে, 1 চলে যাবে অক্সিজেনের কাছে। এটাই, ঠিক আছে, এটাই হলো, এই হলো আমার স্থূল সংকেত, এটাই আমার স্থূল সংকেত, এটাই আর কিছু না। আমি আবার বলতেছি, অ্যাকচুয়াল সংকেত কিন্তু আমার এইটাই, অ্যাকচুয়াল সংকেত কিন্তু আমার এইটাই, বা গ্লুকোজের, এটা হলো কি গ্লুকোজ, এটার অ্যাকচুয়াল সংকেত কিন্তু এইটাই। সেটাকে আমরা অনুপাত আকারে প্রকাশ করে নতুন একটা সংকেতের প্রকাশ করব, যেটা হলো কি স্থূল সংকেত, অনুপাত আকারে প্রকাশ করব। পরমাণুর সংখ্যাগুলোকে কিভাবে প্রকাশ করব, অনুপাত আকারে। তাহলে ওই সংকেতটা কি হবে, স্থূল সংকেত। অ্যাকচুয়াল আণবিক সংকেত, অ্যাকচুয়াল সংকেত কিন্তু এইটাই, অ্যাকচুয়াল সংকেত কিন্তু আমার এইটাই। ঠিক আছে, এখন এই শতকরা ওই যে আমরা একটু আগে যে শিখলাম না, শতকরা সংযুতি কে কতটুকু আছে, সেখান থেকে আমরা বের করবো স্থূল সংকেত। শতকরা সংযুতি কে কতটুকু আছে, সেখান থেকে আমরা বের করবো কি, স্থূল সংকেত। আচ্ছা, আমরা যখন এটা বের করলাম, একটু আগে যেমন করলাম C6H12O6, এখান থেকে আমরা স্থূল সংকেত কি বের করছি, CH2O। এটা হলো কি স্থূল সংকেত, তার মানে আমরা কোথাও হতে, আণবিক হতে স্থূল সংকেত বের করে শিখছি, আণবিক সংকেত হতে স্থূল সংকেত বের করা শিখছি, ঠিক আছে। আমরা এখানে আণবিক সংকেত হতে স্থূল সংকেত বের করা শিখছি, সামনে আরো আসবে। তাহলে এখন আমরা শতকরা সংযুতি, একটু আগে যে আমরা করলাম না শতকরা সংযুতি, যে কে কার পরিমাণ কতটুকু আছে, হাইড্রোজেনের HCl এ হাইড্রোজেনের পরিমাণ কতটুকু পাইছিলাম, যেমন এই যে HCl,
HCl এ হাইড্রোজেনের পরিমাণ কত পাইছিলাম 2%, আর ক্লোরিনের পরিমাণ কত পাইছিলাম 98%। ওই জিনিসটাই কি, শতকরা সংযুতি হতে, শতকরা সংযুতি হতে স্থূল সংকেত নির্ণয়। তার মানে আমার শতকরা সংযুতি দেওয়া থাকতে পারে বা বের করা লাগতে পারে, যে কোনো একটা। হয় দেওয়া থাকবে, শতকরা সংযুতি দেওয়া থাকবে, নাহলে বের করা লাগতে পারে। ওই যে এখানে হাইড্রোজেনের কি শিখছিলাম একটু আগে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার আমার পারমাণবিক ভর, আণবিক ভর কত 36.5। হাইড্রোজেনটা যেহেতু বের করব, তাহলে কি হবে, হাইড্রোজেনের পারমাণবিক ভর ইনটু হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা ইনটু 100%। এইভাবেই তো করছিলাম শতকরা সংযুতি, তো এইভাবেই করছিলাম। তো শতকরা সংযুতি দেওয়া থাকলে তো থাকলোই, না থাকলে আমার বের করা লাগবে। শতকরা সংযুতি দেওয়া থাকলে তো থাকলোই, না থাকলে বের করা লাগবে। যেমন আমরা একটা কোশ্চেন করি, কোন যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি। কোন H equal to 2.04%, S equal 32.65%। আচ্ছা, এগুলো কালকে করে দিতে হবে, আকাশে মেঘ ডাকতেছে, বন্ধ করে দিতে হবে পিসি। খোদা হাফেজ।